বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে পড়াবো তেজস্ক্রিয় ক্ষয়সূত্র, নবম অধ্যায়ে তেজস্ক্রিয় ক্ষয়সূত্র, দ্য রেডিওঅ্যাক্টিভ ডিকে ল। তেজস্ক্রিয়তা আবিষ্কারের 3 বছর পর এনস্টার এবং গাইডেল নামক দুজন বিজ্ঞানী লক্ষ্য করেন যে কোনো তেজস্ক্রিয় বস্তু তেজস্ক্রিয়তা সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে কমতে থাকে। কি হয়? কোনো তেজস্ক্রিয় বস্তুর তেজস্ক্রিয়তা সময় যত বাড়তে থাকে তার ক্ষয়ও কি হতে থাকে? কমতে থাকে। এই ক্ষয়টা আবার সূচক নিয়ম মেনে চলে। তেজস্ক্রিয়তা বলতে একটা বস্তুখণ্ডের পরিবর্তন বোঝায় না, সমগ্র বস্তুখণ্ডের পরিবর্তন বোঝায় না, শুধু পরমাণু পরিবর্তন বোঝায়। আমি আবার বলছি, তেজস্ক্রিয়তা আবিষ্কারের 3 বছর পর এনস্টার এবং গাইডেল নামক দুজন বিজ্ঞানী লক্ষ্য করেন যে তেজস্ক্রিয়তা সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে কি হয়? তেজস্ক্রিয় বস্তুর তেজস্ক্রিয়তা কমতে থাকে এবং এই ক্ষয় সূচক নিয়ম মেনে চলে, এক্সপোনেনশিয়াল ল মেনে চলে। সূচক এক্সপোনেনশিয়াল ল মেনে চলে। তখন অর্থাৎ কোন তেজস্ক্রিয় বলতে একটা স্বতন্ত্র পরমাণুর পরিবর্তন বোঝায়, সমগ্র বস্তুখণ্ডের পরিবর্তন বোঝায় না। আমরা আগেই বলেছিলাম তেজস্ক্রিয়তা একটা কি? স্বতঃস্ফূর্ত ঘটনা। তেজস্ক্রিয়তা হলো একটা স্বতঃস্ফূর্ত ঘটনা। এখন দেখা যাচ্ছে যে এই ক্ষয়টা কার নিয়ম মেনে চলে? সূচকের নিয়ম মেনে চলে। এই ক্ষয়টা সূচক নিয়ম মেনে চলে, পরিসংখ্যানের নিয়ম মেনে চলে। তাহলে পরীক্ষার সাহায্যে প্রমাণিত হয়েছে যে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার ওই সময় উপস্থিত অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। তাহলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের বা ক্ষয়ের হার। তেজস্ক্রিয়, আমি লিখছি একটু দেখে নাও। তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের বা ক্ষয়ের হার ওই সময়ে উপস্থিত অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে? ক্ষয় সূত্রটা হলো তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের বা ক্ষয়ের হার ওই সময় উপস্থিত অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। এখন এটা আমরা একটু ব্যাখ্যাটা দেই। ব্যাখ্যাটা কি হবে? ব্যাখ্যাটা আমি লিখছি, একটু দেখে নাও। তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের বা ক্ষয়ের হার ওই সময় উপস্থিত অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। এখন ব্যাখ্যাটা দিচ্ছি। ব্যাখ্যা হলো, ধরি সময় গণনার শুরুতে অর্থাৎ যখন t সমান হলো 0 কোন তেজস্ক্রিয় পদার্থে অক্ষত পরমাণুর সংখ্যা ছিল, তখন বললাম n নট। আবার বলছি, ধরি সময় গণনা করার সময় কোন তেজস্ক্রিয় পদার্থের অক্ষত পরমাণুর সংখ্যা হলো n নট। তখন অক্ষত পরমাণুর সংখ্যা কতটুকু ছিল? অক্ষত মানে ক্ষয় হয় নাই। অক্ষত পরমাণুর সংখ্যা কতটুকু? n নট। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে কি হচ্ছে? ওই পরমাণু ভেঙে যায়। মনে করি t সময়ে অবশিষ্ট অক্ষত পরমাণুর সংখ্যা হলো কতটুকু? n। আমি আবার বলছি, শোনো। সময় গণনার শুরুতে অর্থাৎ সময় গণনার শুরুতে যখন t = 0 তখন অক্ষত পরমাণুর সংখ্যা হলো n নট। সময় যত বাড়ছে তার পরমাণু কি হচ্ছে? ক্ষয় হচ্ছে। এখন তেজস্ক্রিয় ক্ষয়সূত্রের ব্যাখ্যাটা দিচ্ছি। দেখো, যে ধরি সময় গণনার শুরুতে অর্থাৎ যখন t = 0 তখন তেজস্ক্রিয় পরমাণুর অক্ষত সংখ্যা কতটুকু ছিল? n নট। সময় যখন যাচ্ছে, সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে এর কি হয়? পরমাণু ভেঙে যায়। তাহলে মনে করি t সময় পরে অবশিষ্ট অক্ষত পরমাণুর সংখ্যা হলো n। কতটুকু? n। মনে করি t সময়ে অবশিষ্ট অক্ষত পরমাণুর সংখ্যা হলো n। এখন যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র dt সময়ে dn সংখ্যা, ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় কতটুকু? dt সময় যদি
পরমাণু ভেঙে যায় তাহলে পরমাণুর ভাঙনের হার আমরা লিখতে পারি। এখন একটু দেখে নাও, আমি লিখছি বোর্ডে যে মাইনাস dn/dt ইজ প্রপোর্শন টু n। মাইনাস বা নেগেটিভ চিহ্ন কেন দেওয়া হচ্ছে? কারণ সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে বা সময় বাড়ার সাথে সাথে তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা কি হয়? কমে যাচ্ছে, সেই জন্য আমরা নেগেটিভ সাইন ইউজ করলাম। তাহলে আমরা লিখতে পাচ্ছি dn/dt ইজ প্রপোর্শন টু n। এখন যদি এই প্রপোর্শন উঠিয়ে দেই তাহলে আমরা লিখতে পাচ্ছি dn/dt -λn। এই ল্যামডা একটা সমানুপাতিক ধ্রুবক, একে ওই পদার্থের তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক বা ভাঙন ধ্রুবক বলা হয়। ইংরেজিতে এটাকেই বলা হয় রেডিও অ্যাক্টিভ ডিকে কনস্ট্যান্ট। কি বলা হয়? রেডিও অ্যাক্টিভ ডিকে কনস্ট্যান্ট। এই ফর্মুলাটা তোমরা একটু লিখে রাখো, এটা তোমাদের ম্যাথ করতে লাগে। আমি আবার লিখে দিচ্ছি, দেখো dn - dn/dt dn/dt সমান সমান হলো dn/dt -λn। এই ল্যামডাটাকে বলা হয় ক্ষয় ধ্রুবক। ক্ষয় ধ্রুবক ইংরেজিতে বলা হয় ডিকে কনস্ট্যান্ট। এখন ক্ষয় ধ্রুবক বা ভাঙন ধ্রুবক, তো আমরা আরেকটু ক্লিয়ারলি এটাকে লিখি। ক্ষয় ধ্রুবক বা ভাঙন ধ্রুবক 1 নম্বর সমীকরণ থেকে আমরা লিখতে পারি, লেখা যায় ওই সমীকরণটাকে যদি লিখে মডিফাই করি তাহলে লিখতে পারি যে ল্যামডা সমান সমান হলো মাইনাস dn/dt/n। এটা ইকুয়েশন নাম্বার দিলাম 2। এখন এই সমীকরণ থেকে যদি n সমান সমান 1 বসাই তাহলে আমরা পাচ্ছি ল্যামডা সমান সমান হলো মাইনাস dn/dt। অর্থাৎ ক্ষয় ধ্রুবক একটা পরমাণুর একক সময়ে ভাঙনের সম্ভাব্যতাকে নির্দেশ করছে। ক্ষয় ধ্রুবককে আমরা লিখতে পাচ্ছি কি ল্যামডা সমান সমান হলো মাইনাস dn/dt। অর্থাৎ ক্ষয় ধ্রুবক একটা পরমাণুর একক সময়ে ভাঙনের সম্ভাব্যতা নির্দেশ করে। ক্ষয় ধ্রুবক যত বড় হবে নির্দিষ্ট সময়ে একটা পরমাণুর ভাঙনের বা ক্ষয়ের সম্ভাবনা তত বেশি হবে। তাহলে 2 নম্বর সমীকরণ থেকে আমরা দেখতে পাই যে ক্ষয় ধ্রুবকের এককটা কি হবে। দেখো ক্ষয় ধ্রুবকের একক হলো সেকেন্ড, পার সেকেন্ড। ক্ষয় ধ্রুবকের একক হলো পার সেকেন্ড। এই গেল ক্ষয় ধ্রুবক। এখন আমরা তোমাদের আরেকটা জিনিস পড়াবো, সেটা হলো তেজস্ক্রিয় রূপান্তর সূত্র। তেজস্ক্রিয় রূপান্তর সূত্র আমি লিখছি। তেজস্ক্রিয় রূপান্তর সূত্র। রূপান্তর সূত্র, তেজস্ক্রিয় রূপান্তর সূত্র কি? আমরা কোন তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় ধ্রুবককে কি দ্বারা প্রকাশ করেছি? ল্যামডা দ্বারা। ল্যামডা দ্বারা প্রকাশ করেছিল ক্ষয় ধ্রুবক। এবং টি সময়ে অক্ষত পরমাণুর সংখ্যা, অক্ষত পরমাণুর সংখ্যা ধরেছি হলো আমরা n। সেই থেকে আমরা 1 নম্বর ইকুয়েশন থেকে পেয়েছিলাম হলো dn/dt is equal to minus lambda n। আবার বলছি, দেখো তেজস্ক্রিয় রূপান্তর সূত্র, কোন তেজস্ক্রিয় পদার্থে ক্ষয় ধ্রুবক ল্যামডা এবং টি সময়ে অক্ষত পরমাণুর সংখ্যা পেয়েছিলাম কতটুকু? n। সেটা থেকে আমরা 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা পেয়েছিলাম dn/dt সমান সমান হলো মাইনাস ল্যামডা n। এখানে ল্যামডা হলো ক্ষয় ধ্রুবক। এখন এই ইকুয়েশনটাকে আমরা এভাবে লিখতে পারি, বা dn/n সমান সমান হলো মাইনাস ল্যামডা ইনটু dt। এই ইকুয়েশনটাকে আমরা এভাবে লিখতে পারি dn/dt ইকুয়াল টু মাইনাস ল্যামডা, এটাকে আমরা লিখছি হলো dn/n ইকুয়াল টু মাইনাস ল্যামডা dt। মনে করি শুরুতে t ইকুয়াল টু 0 সমান, t যখন 0 তখন পরমাণুর সংখ্যা হলো n সমান সমান হলো
মাইনাস ল্যামডা ল্যামডা dt। তাহলে ল্যামডা ইন্টিগ্রেশন 0 টু t, তার সময় t হলো 0 থেকে t পর্যন্ত ল্যামডা dt। এই ইকুয়েশনটাকে আমরা এখন যদি ইন্টিগ্রেশন করি তাহলে ইকুয়েশনটার রূপ কি হচ্ছে দেখো। ইকুয়েশনের রূপ হচ্ছে আমরা জানি ইন্টিগ্রেশন লিমিট n0 টু n dn by dt। dn by n কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এখানে পেয়ে যাই ln of n, লিমিট হলো n0 টু n টু মাইনাস ল্যামডা তো কনস্ট্যান্ট ভ্যালু, এটাকে বের করে নিয়ে আসলে তাহলে আমরা এখানে পাচ্ছি t 0 টু t বা ln of n0 minus ln of n to minus lambda t। আচ্ছা, এখন আমরা জানি log a বা log b বা ln a minus ln b হলো ln of a by b, that means ln of n0 n by n0 ln of এখানে হবে n ln of লিমিট বসালে ln of n minus ln of n0, তো ln a minus ln b, that means ln of a by b equal to minus lambda t। এখন যদি ln উঠিয়ে নেই তাহলে ইকুয়েশনের রূপ হবে এরকম। আমি ইকুয়েশনটা লিখছি। তাহলে যদি ln উঠিয়ে দেই তাহলে n by n0 equal to minus e to the power minus lambda t। that means তাহলে n সমান সমান আমরা পাচ্ছি n0 e to the power minus lambda t। n সমান সমান হলো n0 e to the power minus lambda t। এটা ইকুয়েশন নাম্বার দাও 3। এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটাকে বলা হয় তেজস্ক্রিয় রূপান্তর সূত্র। তেজস্ক্রিয় কি রূপান্তর সূত্র নামে পরিচিত, এবং এই সমীকরণ থেকে স্পষ্ট বোঝা যায় যে তেজস্ক্রিয় রূপান্তরটা ক্ষয়সূচক বা এক্সপোনেনশিয়াল লটা কি করে মেনে চলে। এখন দেখো আমি একটা চিত্র আঁকছি, চিত্রটা তোমরা একটু এঁকে নাও। আমরা লাস্ট ইকুয়েশনটা পেলাম n equal to n0 e to the power minus lambda t, ইকুয়েশন নাম্বার দিলাম 3। এই যে সমীকরণটা, এই সমীকরণটাই হলো তেজস্ক্রিয় রূপান্তর সমীকরণ নামে পরিচিত। এই সমীকরণটা থেকে স্পষ্ট বোঝা যায় যে তেজস্ক্রিয় রূপান্তর সূচক নিয়ম মেনে চলে, এক্সপোনেনশিয়াল ল মেনে চলে। এই চিত্র থেকে তাই বোঝা যাচ্ছে যে যখন সে ছিল t, এদিকে নিলাম আমরা সময়, এদিকে হলো পরমাণু সংখ্যা নিয়ে যদি আমরা একটা গ্রাফ অঙ্কন করি তাহলে দেখো যে এখানে n0 সংখ্যক পরমাণু যখন t = 0 তে t = ½ এ দেখা যাচ্ছে যেটা বেগে কতটুকু হলো n হয়ে গেল half of n0। এভাবে আরো যদি t হাফ যায় 34 তে তখন এটা আরো ভেঙে যাবে, এভাবে সে আস্তে আস্তে কমতে থাকবে, নেগেটিভের দিকে চলে যাবে। এই গেল আমাদের তেজস্ক্রিয় রূপান্তর সূত্র। এখন আমরা পড়ব হলো অর্ধজীবন বা হাফ লাইফ। অর্ধজীবন আমি লিখছি। অর্ধজীবন বা হাফ লাইফ কাকে বলে? অর্ধজীবন ইংরেজিতে বলা হয় হাফ লাইফ। অর্থাৎ যে সময় কোনো তেজস্ক্রিয় পরমাণু পদার্থের মোট পরমাণু ঠিক অর্ধেক ভেঙে যায়, অর্ধেক পরিমাণ ভেঙে যায়, তাকে ওই পদার্থের অর্ধজীবন বা অর্ধায়ু বলা হয়। এটাকে কি বলা হয়? অর্ধায়ু। অর্ধায়ু মানে হলো অর্ধেক আয়ু, অর্ধায়ু বলে। তেজস্ক্রিয় যে সময় কোনো তেজস্ক্রিয় পরমাণু বা তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ভেঙে যায়, তাকে ওই পদার্থের অর্ধায়ু বা অর্ধজীবন বা হাফ লাইফ বলা হয়। মনে করি যে কোনো এক সময়ে তেজস্ক্রিয় পদার্থের পরিমাণ ছিল n, যখন পরমাণুটা ভেঙে যায় তখন তার হয় হলো n/2 হয়, ভেঙে যখন n/2 সংখ্যক হয় সেই সময়টাই হচ্ছে অর্ধজীবন বা হাফ লাইফ। যেমন
ইউরেনিয়াম পরমাণু নির্দিষ্ট সময়ে 450 কোটি বছর, অর্থাৎ ইউরেনিয়ামের অর্ধায়ু 450 কোটি বছর বলতে বোঝায় যে ইউরেনিয়াম পরমাণু ভেঙে ঠিক অর্ধেক হতে সময় লাগে কতটুকু সময়? 450 কোটি বছর। 450 কোটি বছর লাগে। ইউরেনিয়ামের হাফ লাইফ হলো 450 কোটি বছর। এখন আমরা দেখাবো অর্ধায়ু এবং ক্ষয় ধ্রুবক এর মধ্যে সম্পর্কটা কি। দেখো অর্ধায়ু হাফ লাইফ, অর্ধজীবন বা অর্ধায়ু এবং ক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক। অর্ধায়ু এবং ক্ষয় ধ্রুবকের মধ্যে, অর্ধায়ু ও ক্ষয় ধ্রুবকের মধ্যে পারস্পরিক সম্পর্ক। ধ্রুবকের মধ্যে পারস্পরিক সম্পর্ক আমরা তেজস্ক্রিয় রূপান্তর সূত্র থেকে পেয়েছিলাম। n সমান সমান হলো n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t। এই সমীকরণটা থেকে যখন দেখো t সমান সমান হলো t হাফ, সমান সমান কি t হাফ মানে হলো অর্ধজীবন বা অর্ধায়ু, তখন n সমান সমান কি হয়ে যাবে? n সমান সমান হয়ে যাবে n0/2। এখন এই মানটা যদি এখানে পুট করি তাহলে আমরা n এর জায়গায় লিখছি হলো n0/2 n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t এর জায়গায় লিখছি t হাফ। তাহলে এখন আমরা যদি n0 চলে যাচ্ছে তাহলে আমরা লিখতে পাচ্ছি হাফ সমান সমান হলো e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t হাফ। এখন যদি এক্সপোনেনশিয়াল উঠিয়ে দেই তাহলে আমরা লিখতে পাচ্ছি ln অফ হাফ সমান সমান হলো মাইনাস ল্যামডা t হাফ। আমি এই পাশে লিখছি, দেখো ln হাফ এর মান হলো -0.693 ইকুয়াল টু মাইনাস ল্যামডা t হাফ। দ্যাট মিন্স আমরা লিখতে পারি t হাফ সমান সমান হলো 0.693 ডিভাইডেড বাই হলো ল্যামডা। এটা ইকুয়েশন নাম্বার দাও 4। আবার খেয়াল করো, দেখো আমরা তেজস্ক্রিয় রূপান্তর সূত্র থেকে পেয়েছিলাম n সমান সমান হলো n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t। যখন t ইকুয়াল টু t হাফ বা অর্ধজীবন বা অর্ধায়ু তখন n সমান সমান কি হয়ে যায়? n0/2। এখন এই মানটা যদি এখানে বসাই, n এর জায়গায় লিখছি কি n0/2 n0, t এর জায়গায় লিখলাম হলো t হাফ। এটাকে ইকুয়েটিং করে অর্থাৎ হাফ সমান সমান n0 চলে গেল। এখন যদি হাফ সমান সমান e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t হাফ, এখন যদি এক্সপোনেনশিয়াল উঠিয়ে দেই তাহলে ln অফ হাফ সমান সমান হলো মাইনাস ল্যামডা t হাফ। এখন ln হাফ এর মান হলো -0.693 মাইনাস ল্যামডা t হাফ। তাহলে t হাফ সমান সমান আমরা পাচ্ছি হলো 0.693 বাই ল্যামডা। এই সমীকরণ থেকে দেখা যায় যে অর্ধজীবন t হাফটা হলো কি ক্ষয় ধ্রুবকের কি ব্যস্তানুপাতিক। কি হচ্ছে ইকুয়েশনটা লিখি তাহলে ক্লিয়ার হবে তোমাদের। আবার এখানে স্পষ্ট করে লিখছি, কি পেলাম আমরা? t হাফ সমান সমান হলো 0.693 ডিভাইডেড বাই হলো ল্যামডা। তাহলে দেখা যাচ্ছে যে অর্ধায়ু বা অর্ধজীবন, এই সমীকরণটাতে দেখা যাচ্ছে যে অর্ধায়ু বা অর্ধজীবন ক্ষয় ধ্রুবক ল্যামডা এর কি ব্যস্তানুপাতিক। ক্ষয় ধ্রুবক ল্যামডা অর্থাৎ t হাফ is proportion to 1 by lambda। এটা আসছে এটা, অর্থাৎ অর্ধায়ু হলো ক্ষয় ধ্রুবকের কি ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে ক্ষয় ধ্রুবকের মান বেশি হলে অর্ধায়ুর মান কি হয়ে যাবে? কম হবে। এটা তোমাদের অঙ্ক করতে লাগবে, এটা আবার লিখে নাও। t হাফ সমান সমান হলো 0.693 ডিভাইডেড বাই ল্যামডা, অর্থাৎ অর্ধায়ু হলো ক্ষয় ধ্রুবকের কি ব্যস্তানুপাতিক। অর্থাৎ ক্ষয় ধ্রুবক যত কি হবে, ক্ষয় ধ্রুবক যে মান যত বেশি হবে তোমার অর্ধায়ুর মান তত কি হয়ে যাবে? কমে যাবে, যেহেতু এটা ব্যস্তানুপাতিক। তাহলে আমাদের এই পর্যন্ত গেল।
বলেছি অর্ধ জীবন, এখন করব এভারেজ লাইফ বা গড় জীবন। গড় জীবন, এভারেজ লাইফ। আমরা আগেই জেনেছি যে তেজস্ক্রিয়তা হলো, তেজস্ক্রিয় একটা স্বতঃস্ফূর্ত ঘটনা, এটা পরিসংখ্যানে কি নিয়ম মেনে চলে। তাহলে এই পরমাণু জীবন শূন্য থেকে কি হতে পারে, শূন্য থেকে ইনফিনিটি পর্যন্ত হতে পারে। সেজন্য কোন তেজস্ক্রিয় পরমাণু কি আমরা তার গড় জীবন বের করতে পারি। গড় জীবনটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, টাউ দ্বারা প্রকাশ করি। টাউ সমান সমান আমরা লিখতে পারি, আমি লিখে দিচ্ছি আগে, তারপর তোমাদের বুঝাচ্ছি। প্রথম পরমাণুর সংখ্যা, পরে বুঝাবো, ম্যাথমেটিক্সটা করাচ্ছি। প্রথম পরমাণুর জীবন যোগ দ্বিতীয় পরমাণুর জীবন প্লাস n-তম পরমাণুর জীবন, n-তম পরমাণুর জীবন ডিভাইডেড বাই দিচ্ছি হলো n0। এখন আমি বুঝাচ্ছি, দেখো যে পদার্থে প্রত্যেকটা পরমাণুর সংখ্যা, প্রথম পরমাণুর জীবনকে দ্বিতীয় পরমাণুর জীবন দ্বারা যোগ করলাম, এভাবে n-তম পরমাণু জীবন পর্যন্ত n0তম পরমাণু জীবন পর্যন্ত দিয়ে সেটাকে n0 দ্বারা ভাগ করলাম। অর্থাৎ কোন তেজস্ক্রিয় বস্তু খণ্ডের সবগুলো পরমাণুর জীবনকালের যোগফলকে যদি ওই পরমাণুর প্রারম্ভিক সংখ্যা অর্থাৎ শুরু সংখ্যা দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা কি পেয়ে যাই, গড় জীবন টাউ পেয়ে যাই। গড় জীবনকে টাউ দ্বারা প্রকাশ করা হয়। টাউ সমান সমান হলো 1/λ। টাউ সমান সমান কি 1/λ। এটা হলো গড় জীবন বা এভারেজ লাইফ। অর্থাৎ আমি প্রথমে বলেছিলাম যে তেজস্ক্রিয়তা একটা স্বতঃস্ফূর্ত ঘটনা, তাই তো? এখন যেহেতু এটা পরিসংখ্যানের নিয়ম মেনে চলে, তাহলে এর পরমাণুর জীবন শূন্য থেকে অসীম পর্যন্ত হতে পারে। তাই পরমাণু, কোন পরমাণুর আমরা কি গড় জীবন বের করতে পারি। গড় জীবন বের করতে হলে আমরা প্রথম পরমাণুর জীবন যোগ দ্বিতীয় পরমাণুর জীবন, তারপর n0তম পরমাণুর জীবন দিলাম, এটাকে n0 দ্বারা যদি ভাগ করি, লাস্টে আমরা পেলাম টাউ সমান সমান হলো 1/λ। অর্থাৎ তোমার পরমাণু প্রত্যেক জীবনকাল অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম করে সবগুলো পরমাণুর যোগফলকে তার প্রারম্ভিক সংখ্যা দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা কি পেয়ে যাই, টাউ পেয়ে যাই। টাউ হলো গড় জীবন। এখন আমরা একটু দেখাই যে অর্ধ জীবন এবং গড় জীবনের পারস্পরিক সম্পর্কটা কিরকম হয়। অর্ধ জীবন এবং গড় জীবনের, আচ্ছা তোমাদেরকে বলেছিলাম যে অর্ধ জীবন ও গড় জীবনের মধ্যে পারস্পরিক সম্পর্ক। অর্ধ জীবনের ইকুয়েশন আমরা পেয়েছিলাম T12 সমান সমান হলো 0.693 ডিভাইডেড বাই λ, আর গড় জীবন পেলাম টাউ ইকুয়াল টু 1/λ। এখন এই দুটো ইকুয়েশনকে যদি আমরা ইকুয়েটিং করি, তাহলে আমরা পাচ্ছি হলো T12 সমান সমান হলো 0.693 ইনটু টাউ। তাহলে দেখা যাচ্ছে যে গড় জীবনটা অর্ধ জীবনটা গড় জীবনের কি সমানুপাতিক। অর্ধ জীবন গড় জীবনের সমানুপাতিক, অর্থাৎ T12 is proportion to কি λ, এই তো। তাহলে গড় জীবন এবং অর্ধ জীবনের সম্পর্ক আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা T12 সমান সমান পেয়েছিলাম 0.693/λ। এটা তোমাদের প্রবলেম করতে লাগবে, ম্যাথের কাজে লাগবে। আর টাউ সমান সমান হলো 1/λ। আর কোনো ম্যাথে যদি তোমার গড় জীবন এবং কি বলে অর্ধের মধ্যে সম্পর্ক বের করতে পারে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি T12 সমান সমান হলো 0.693/693 ইনটু টাউ। এই হলো আমাদের অর্ধ জীবন এবং গড় জীবনের সম্পর্ক আমরা পেয়ে গেলাম। এখন আমরা করব ভর ত্রুটি বা মাস ডিফেক্ট বলতে আমরা কি বুঝি। ভর ত্রুটি আমি লিখছি, ভর ত্রুটি ইংরেজিতে বলা হয় মাস ডিফেক্ট। মাস ডিফেক্ট জিনিসটা কি? আমরা জানি যে কোনো স্থায়ী নিউক্লিয়াসের ভর
এবং এর গঠনকারী উপাদানের ভর নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতর কি থাকে? নিউট্রন এবং প্রোটন। আমরা আগেই জানি নিউক্লিয়াসে একমাত্র হাইড্রোজেন নিউক্লিয়াস ছাড়া সব নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউট্রন এবং প্রোটন থাকে, আর বাইরে সেটা থেকে ইলেকট্রন। তাহলে বলা হচ্ছে যে কোন স্থায়ী নিউক্লিয়াসের ভর, একটা স্থায়ী নিউক্লিয়াসের ভর এবং এর গঠনকারী উপাদান, গঠনকারী উপাদান কি কি আছে? নিউট্রন আর হলো প্রোটন। বলছে কোন স্থায়ী নিউক্লিয়াসের ভর এর গঠনকারী উপাদান সময় মুক্ত অবস্থায় ভরের যোগফলের চেয়ে কিছুটা কম হয়, এটাকেই বলা হচ্ছে হলো ভর ত্রুটি বা মাস ডিফেক্ট। এখন এটাকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে লিখি সেটা আমি লিখে দেখাচ্ছি। তার আগে একটু আমরা দেখে নেই যে ধরি একটা নিউক্লিয়াসে, ধরি একটি নিউক্লিয়াসের প্রকৃত ভর সমান সমান ধরলাম হলো m, নিউক্লিয়াস ধরলাম। প্রোটন সংখ্যাকে আমরা z দ্বারা ডিনোট করি, z। নিউট্রন সংখ্যাকে আমরা n দ্বারা ডিনোট করি। আচ্ছা, একটা নিউক্লিয়াসের প্রকৃত ভর ধরলাম হলো m নিউক্লিয়াস, এর প্রোটন সংখ্যা ধরলাম z, নিউট্রন সংখ্যা হলো n। একটা প্রোটনের ভর হলো mp, লিখছি আমি। প্রোটনের ভর হলো mp, প্রোটনের ভর সমান সমান mp। নিউট্রনের ভর mn, নিউট্রনের ভর হলো mn। তাহলে ভর ত্রুটিকে আমরা ডেল m দ্বারা প্রকাশ করি। ডেল m সমান সমান আমরা লিখি হলো zmp প্লাস হলো mn মাইনাস হলো m নিউক্লিয়াস। এটা হলো ভর ত্রুটির ইকুয়েশন। কোন বই এটা শুধু m ও দেয়া আছে, শুধু m ও লিখতে পারো, যেটাকে যদি প্রকৃত ভরটাকে যদি আমরা m দ্বারা ডিনোট করি তাহলে ভর ত্রুটি আমরা পাচ্ছি হলো ডেল m সমান সমান হলো zmp প্লাস nmn, সরি এখানে n হবে nmn মাইনাস হলো m। এই হলো ভর ত্রুটি। তারপর আমরা বলবো তাহলে ভর ত্রুটিটা কি? বলা হচ্ছে যে কোন স্থায়ী নিউক্লিয়াসের ভর তার গঠনকারী যে উপাদান আছে, উপাদানগুলো মুক্ত অবস্থায় ভরের যোগফলের চেয়ে কিছুটা কম হয়। ভরের এই যে পার্থক্যটা, এই দুটো মধ্যে যে পার্থক্য, এটাকে আমরা বলি ভর ত্রুটি বা মাস ডিফেক্ট। এই গেল ভর ত্রুটি। তাহলে ম্যাথমেটিক্যালি আমরা পেলাম ডেল m সমান সমান zmp প্লাস nmn মাইনাস m। তাহলে এখানে mp হলো প্রোটনের ভর, mn হলো নিউট্রনের ভর, z হলো তার প্রোটন সংখ্যা, n হলো নিউট্রন সংখ্যা, আর m হলো প্রকৃত নিউক্লিয়াসের ভর। এটা পেলাম। এখন আমরা করব বন্ধন শক্তি, বাইন্ডিং এনার্জি। বাইন্ডিং এনার্জি জিনিসটা কি? বাইন্ডিং এনার্জি, বন্ধন শক্তি। বাইন্ডিং এনার্জি, বন্ধন শক্তি অর্থাৎ কোন প্রয়োজনীয় সংখ্যক নিউক্লিয়নকে একত্র করতে যে শক্তির প্রয়োজন হয়, অথবা যদি উল্টোভাবে আমরা বলি যে কোন নিউক্লিয়াসকে ভেঙে তার যে নিউক্লিয়নগুলোকে তাদের থেকে পৃথক করার জন্য যে শক্তির প্রয়োজন হয়, সেটাকেই আমরা বলি, বাইরে থেকে যে শক্তিটা দেওয়া হয় সেটাকেই বলা হয় বাইন্ডিং এনার্জি বা বন্ধন শক্তি। আমি আবার বলছি, কোন প্রয়োজনীয় সংখ্যক নিউক্লিয়নকে একত্রিত করতে যে শক্তির প্রয়োজন হয়, অথবা উল্টোভাবে যদি আমরা বলি যে নিউক্লিয়াসকে ভেঙে এর নিউক্লিয়নগুলোকে কি আলাদা করতে যে পরিমাণ নিউক্লিয়াসকে মুক্ত করতে, নিউক্লিয়াস থেকে নিউক্লিয়নগুলোকে কি মুক্ত করতে, নিউক্লিয়াসের প্রভাব থেকে মুক্ত করতে বাইরে থেকে যে শক্তিটা অ্যাপ্লাই করা হয় সেটাকে আমরা
বলছি যে পরিমাণ শক্তি সরবরাহ করে তাকে বলা হচ্ছে নিউক্লিয়ার বন্ধন শক্তি। নিউক্লিয়নগুলোকে একত্রকারী নিউক্লিয়ার বলের ক্রিয়া থেকে এই বন্ধন শক্তির উদ্ভব, অর্থাৎ এই বন্ধন শক্তি যত বেশি হবে নিউক্লিয়াসের স্থায়িত্ব তত বেশি হবে, বাইন্ডিং এনার্জি যত বেশি হবে নিউক্লিয়াসের স্থায়িত্ব বা স্টেবিলিটিও তত বেশি হবে। এখন এইটাও আমরা একটা ম্যাথমেটিক্যালি আমরা এই বাইন্ডিং এনার্জিকে ম্যাথমেটিক্স আমরা লিখতে পারি। কিভাবে লিখি? মনে করি নিউক্লিয়াসের প্রকৃত ভর সমান সমান হলো m, নিউক্লিয়াস লিখলাম, ভর ত্রুটি আমরা আগে পেয়েছি, ভর ত্রুটিকে আমরা ডেল m দ্বারা প্রকাশ করি, এবং আলোর বেগকে আমরা c দ্বারা প্রকাশ করি। তাহলে আইনস্টাইনের ভর শক্তি সম্পর্ক থেকে আমরা জানি বাইন্ডিং এনার্জি B del m into c square, তাহলে বাইন্ডিং এনার্জি সমান সমান আমরা পাচ্ছি কি del m into c square। এখন দেখো আমরা কিন্তু পড়েছি বাইন্ডিং এনার্জি সমান সমান বাইন্ডিং এনার্জি সমান সমান হলো del m into c square। এখন del m সমান সমান আমরা কি পড়েছি? ভর ত্রুটির ইকুয়েশন আমরা আগেই জেনেছি যে mp plus nmn minus m নিউক্লিয়াসের প্রকৃত ভর ইনটু c স্কয়ার। এটাই হলো বাইন্ডিং এনার্জির ইকুয়েশন। বাইন্ডিং এনার্জি সমান সমান হলো ভর ত্রুটি ইনটু আলোর বেগ স্কয়ার। ভর ত্রুটির ইকুয়েশন আমরা পেয়েছিলাম zmp plus nmn minus m নিউক্লিয়াসের প্রকৃত ভর। এখানে আমরা জানি m nuc মনে হলো নিউক্লিয়াসের প্রকৃত ভর বা নিউক্লিয় ভর, z হলো তার প্রোটন সংখ্যা, n হলো তার নিউট্রন সংখ্যা, আর mp হলো প্রোটনের ভর, mn হলো নিউট্রনের ভর। এই গেল আমাদের কি বাইন্ডিং এনার্জি। বাইন্ডিং এনার্জি শেষ হলো। এখন আমি পড়াবো তোমাদেরকে নিউক্লিয় বিক্রিয়া। এখন আমরা পড়বো দেখো নিউক্লিয়ার বিক্রিয়া, নিউক্লিয়ার রিঅ্যাকশন। নিউক্লিয়ার রিঅ্যাকশনটা কি? যে বিক্রিয়ায় পরমাণু নিউক্লিয়াসে কি হয় পরিবর্তন ঘটে তাকে আমরা বলি নিউক্লিয়ার বিক্রিয়া। এটা স্বতঃস্ফূর্তভাবে হতে পারে বা কৃত্রিম ভাঙানো হতে পারে, যাতে আমরা খুব শক্তিশালী কণা দ্বারা নিউক্লিয়াসকে আঘাত করা হয়। যেমনটি পারমাণবিক চুল্লিতে ঘটে থাকে। এখানে দেখো যে অ্যালুমিনিয়ামকে হিলিয়াম দ্বারা আঘাত করার ফলে এখানে পেয়ে গেলাম আমরা সিলিকন, আর কি বেরিয়ে গেল প্রোটন। এখানে এই নিউক্লিয়ার বিক্রিয়াকে আমরা এভাবে লিখতে পারি x plus a সমান সমান y plus b। এখন এই এটা কি, x টা কি, y কি, a কি, b কি সেগুলো আমি একটু দেখাচ্ছি। দেখো a হলো আঘাতকারী কণা। আঘাতকারী কণাটা কি? হিলিয়াম। এটাকে আমরা বুলেট হিসেবে ট্রিট করতে পারি। x হলো আঘাতপ্রাপ্ত লক্ষ্য বস্তু বা টার্গেট নিউক্লিয়াস। এর টার্গেট নিউক্লিয়াস কি? এখানে হলো অ্যালুমিনিয়াম। আর b হলো উৎপন্ন বহির্গামী কণা। কি কণাটা বেরিয়ে যাচ্ছে সেটা হলো প্রোটন। আর y হলো পরিবর্তিত নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা পরিবর্তিত, আগে ছিল অ্যালুমিনিয়াম, এখন হয়ে গেল হলো সিলিকন। এই ইকুয়েশনটাকে অর্থাৎ x plus a সমান সমান y plus b, এটাকে সংক্ষেপে আমরা লিখতে পারি x ab into y। এই হলো তোমার নিউক্লিয়ার বিক্রিয়া। তাহলে নিউক্লিয়ার বিক্রিয়া আমাদের হয়ে গেল। এখন আমরা করব পারমাণবিক শক্তি বা অ্যাটমিক এনার্জি। অ্যাটমিক এনার্জিটা কি? দেখো নিউক্লিয়াসকে ভেঙে বা বিভাজন করে অথবা দুটো হালকা নিউক্লিয়াসকে একত্রিত করে যে শক্তি পাওয়া যায় তাই এই শক্তির নাম হলো নিউক্লিয়ার শক্তি। তো আপাতভাবে এটাকেই বলা হয় পারমাণবিক শক্তি বা অ্যাটমিক এনার্জি। এটা দুইটা পদ্ধতিতে এই শক্তি উৎপাদন করা যায়। শক্তি দুটো হলো কি? একটা হলো নিউক্লিয় ফিশন আর একটা হলো নিউক্লিয় ফিউশন। একটা হলো ফিশন আর একটা হলো ফিউশন। আমি বলে দিচ্ছি ফিশনটা কি আর ফিউশনটা কি। একটা হলো নিউক্লিয়ার ফিশন, এক নাম্বারটা হলো নিউক্লিয় ফিশন।
ফিশন, আর 2 নম্বরটা হলো নিউক্লিয় ফিউশন। খেয়াল করো একটু, নিউক্লিয় ফিশন অর্থাৎ ফিশন বা নিউক্লিয়ার বিভাজন হলো যে প্রক্রিয়া ভারী নিউক্লিয়াসকে ভেঙে কি করা হয়, টুকরো করে প্রায় সমান সমান দুভাগে বিভক্ত করা হয়, সেটা হলো অর্থাৎ যে প্রক্রিয়া ভারী নিউক্লিয়াসকে বিশ্লিষ্ট হয়ে প্রায় সমান ভরবিশিষ্ট দুটো নিউক্লিয়াস পাওয়া যায় সেটাকে আমরা বলছি নিউক্লিয় ফিশন। এটা হলো বিভাজন। বিভাজন তো ভারী নিউক্লিয়াসকে ভেঙে হালকা দুটো নিউক্লিয়াস উৎপাদন করা যায় সেটাকে আমরা বলি নিউক্লিয়ার ফিশন। আর ফিউশন হলো হালকা দুটো নিউক্লিয়াসকে একত্রিত করে যে বিক্রিয়াটা হয় সেটাকে বলা হয় ফিউশন। এখন ফিশনের যে বিক্রিয়াটা সেটার একটা উদাহরণ আমি দিচ্ছি, তোমরা একটু লিখে নাও, লিখে আমি এটা বুঝিয়ে দিচ্ছি। ফিশনটা আমি লিখছি, দেখো ইউরেনিয়াম নিউক্লিয়াসকে যদি নিউট্রন দ্বারা আঘাত করা হয় তাহলে দেখো কি হয়, 92 ইউরেনিয়াম টু দি পাওয়ার 235 এটাকে আঘাত করলে আমি লিখছি, তারপর তোমাদের বুঝিয়ে দিচ্ছি, আগে লেখাটা শেষ করে নিই। এখন দেখো উদাহরণস্বরূপ আমরা ইউরেনিয়াম নিউক্লিয়াসকে উচ্চ শক্তি সম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করি, তাহলে দেখা যায় এটি একটা অস্থায়ী নিউট্রনকে আটক করে রাখে। দেখুন একটা অস্থায়ী নিউক্লিয়াস হচ্ছে 92 ইউরেনিয়াম টু দি 236, এটা আনস্টেবল অবস্থায় আছে। এই অস্থায়ী নিউক্লিয়াসটা ফিশন প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দেখো বেরিয়াম আর ক্রিপ্টন দুটো নিউক্লিয়াস গঠন করে, এবং ওখানে আগে ছিল একটা নিউট্রন, এখান থেকে দেখা গেল 3টা নিউট্রন বেরিয়ে যাচ্ছে দ্রুতগতি সম্পন্ন। এটাই হলো তোমার কি ফিশন। অর্থাৎ নিউক্লিয়ার ফিশন হলো নিউক্লিয়ার বিভাজন, অর্থাৎ যে বিক্রিয়া ভারী পরমাণু নিউক্লিয়াস বিশ্লিষ্ট হয়ে প্রায় সমান করে দুটো নিউক্লিয়াস তৈরি হয় এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয় সেটাকে আমরা বলি নিউক্লিয়ার ফিশন। তাহলে আমার বেরিয়াম আর ক্রিপ্টন হলো, আর একটা নিউট্রন থেকে এখানে দেখা যাচ্ছে 3টা নিউট্রন উৎপন্ন হলো। এভাবে এই ইউরেনিয়াম নিউক্লিয়াসের আরো ফিশন করতে পারে। তারপরে আমরা করব হলো ফিউশন। ফিউশনটা কি? ফিউশন নিউক্লিয়ার ফিউশন হলো তোমার সংযোজন, অর্থাৎ যে প্রক্রিয়ায় একাধিক হালকা নিউক্লিয়াসকে একত্র করে একটা ভারী নিউক্লিয়াস গঠন করা হয় সেটাকে আমরা বলি নিউক্লিয়ার ফিউশন। যেমন এখানে একটা প্রোটন আর হলো একটা নিউট্রন একত্রিত হয়ে হলো একটা তোমার ডিউটেরিয়াম। এটা হলো একটা ফিউশন বিক্রিয়া সংঘটিত হলো, অর্থাৎ একটা হাইড্রোজেন পরমাণু ফিউশনিত হয়ে গেল কি একটা ডিউটেরিয়াম, অর্থাৎ একটা প্রোটনকে একটা প্রোটন আর একটা নিউট্রন কে গ্রাস করে হয়ে গেল একটা কি ডিউটেরিয়াম। এটাই হলো নিউক্লিয়ার ফিউশন। অর্থাৎ এই ফিউশনটা তোমার অত্যধিক উচ্চ তাপমাত্রায় সংঘটিত হয়। সেই তাপমাত্রাটা কত একটু লিখে নাও, 10 to the power 8 ডিগ্রি সেলসিয়াস। 10 to the power 8 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ নক্ষত্রে যে মৌলিক তাপোৎপাদী যে বিক্রিয়াগুলো সংঘটিত হচ্ছে তাই মহাবিশ্বের সমস্ত শক্তির উৎস তা হলো হাইড্রোজেন পরমাণু ফিউশনিত হিলিয়াম পরমাণু গঠে। এখন একটা নিউক্লিয়ার ফিউশন একটা বিক্রিয়া দেখানো হলো, একটা বিক্রিয়া দেখাচ্ছি যখন হাইড্রোজেন এখানে একটা প্রোটন আর একটা নিউট্রনকে ক্যাপচার করে হয়ে গেল ডিউটেরিয়াম। ধন্যবাদ তোমাদের, সময় তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।